the government arrested and convicted and put behind bars have been released from prison. Hizb ut-Tahrir marches openly. Al-Qaeda operatives speak at public rallies. This is what is happening in Bangladesh. And this does not portend well for India and the world at large. In the future, the next set of terrorists globally are going to be coming from Bangladesh, unless this is stopped now. কথাগুলো আমি বলছি না, কথাগুলো আপনিও বলছেন না, কথাগুলো আমরাও বলছি না, কথাগুলো বলছেন এমন একজন ব্যক্তি যার নাম সজীব ওয়াজেদ জয়। তিনি কে? তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র। আর তিনি এই ইংরেজি যে ভিডিওটা ইংরেজি ভাষায় যেটা বললেন, সেটার একদম ছোট্টখাট্ট অর্থ করলে কি দাঁড়ায়? যে বাংলাদেশ এই মুহূর্তে আর বাংলাদেশ নেই, বাংলাদেশ হয়ে গেছে একটা আস্ত পাকিস্তান। বাংলাদেশে আল কায়দা, হিজবুল মুজাহিদিন, জৈশ-ই মোহাম্মদ, আইসিস এরা খোলা আম ঘুরে বেড়াচ্ছে। এদের অবাধ বিচরণ ক্ষেত্র যা কিনা ভারতবর্ষের পক্ষে অত্যন্ত বড় একটা থ্রেট বা উদ্বেগের বিষয়। এখন এটা আমরা বলে বলে যাকে বলে মুখে থুতু উঠে গেছে, সমস্ত ক্ষেত্রটা যদি বিচার করা যায় তাহলে শেষে বলতে হয় তবুও ভালো যে রাজ্যে অন্তত এখন আর তৃণমূল কংগ্রেস অবলিক একটি বাংলাদেশি সরকার নেই, রাজ্যে একটি ভারতীয় বা রাষ্ট্রবাদী বিজেপি দলের রাজ্য সরকার চলছে। এই বার্তা শেখ হাসিনা পুত্রের এই বার্তা আজকে পরিষ্কার করে দিল যে পশ্চিমবঙ্গের ঠিক উদ্বেগের জায়গাটা কতটা ছিল, শুধু না আজও কতটা রয়েছে। আর পশ্চিমবঙ্গের উদ্বেগ মানে যে সারা ভারতবর্ষের উদ্বেগ, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি নিজেই ব্যক্ত করেছেন। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী, আপনাদের সাথে আবার একটা বিশেষ এপিসোড নিয়ে। দেশের সুরক্ষা, দেশের স্বার্থ, যাকে বলা হয় রাষ্ট্রবাদ সর্বোপরি, সেটা এবং নেশন ফার্স্ট, সেটা আমাদের চ্যানেলের ক্ষেত্রেও একই বার্তা, একই প্রাধান্য পায়। অতীতে একের পর এক এপিসোড করেছি, সেই তৃণমূল জমানার সময় থেকে, যখন থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশে গজিয়ে ওঠা এই ধরনের সন্ত্রাসবাদ সেটা ভারতবর্ষের মাটিতে পশ্চিমবঙ্গের করিডোর হয়ে কিভাবে প্রবেশ করছে, এবং তার আদর্শ উদাহরণগুলো আমরা যেমন তৃণমূল কংগ্রেস জমানায় যেমন সেগুলো ধামাচাপা দিয়ে রাখা হতো, ঢেকে রাখা হতো, শুধু তাই না সেটাকে প্রশ্রয় দেওয়া হতো, সেটাকে গজিয়ে উঠতে দেওয়া হতো, এবং তারই পরিণতি হয়ে দাঁড়িয়েছিল প্রায় যে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ আর থাকতো না, পশ্চিম বাংলাদেশ হয়ে যেত বা পশ্চিম পাকিস্তান হয়ে যেতে পারত। ওটা যেমন বাংলাদেশ যেমন ছিল পূর্ব পাকিস্তান, তেমনি পশ্চিমবঙ্গটা হয়ে যেত পশ্চিম পাকিস্তান। এইটুকু শুধু বাকি ছিল, আর ঠিক সেইখানে ঘটে গেল 4 মের ঐতিহাসিক পালাবদল। এখন এখানে কি কি হলো তারপরে আমরা দেখতে পেলাম যে ওদিকে দিল্লির রাজপথে জন্তর মন্তরে এক বিশৃঙ্খল আন্দোলন, যা নিয়ে অসংখ্য প্রশ্নচিহ্ন যেমন উঠে যাচ্ছে, যে প্রশ্নচিহ্নগুলো একের পর এক আপনাদের সামনে একের পর এক এপিসোডে আমরা তুলে ধরেছি, সেটা যে শুধুমাত্র নিট কেলেঙ্কারি বা নিট পেপার লিক কেলেঙ্কারি বিষয়কে প্রতিবাদ জানিয়ে আন্দোলন নয়, সেটার গভীরতা যে আরো অনেক বেশি। তার সাথে জড়িত যে ডিপ স্টেট, তার সাথে জড়িত সন্ত্রাসবাদী কাজকর্ম, প্রশ্রয়, এবং গতকালকের এপিসোডে আপনাদেরকে দেখিয়েছি যেখানে পাঞ্জাব পুলিশ থেকে জানানো হচ্ছে যে পাকিস্তানের আইএসআই এর প্রত্যক্ষ মদত ওই আন্দোলনটার মধ্যে ছিল।
ঠিক পাশাপাশি খেয়াল করে দেখুন, ওখানে যখন সেই আন্দোলনটা গজিয়ে উঠছে, আমাদের এই রাজ্য থেকে ধরা পড়ছে সেই পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর মদতপুষ্ট জঙ্গি, তার সঙ্গিনী এবং তার সঙ্গী একের পর এক খুলাসা হচ্ছে, যাকে বলা ভালো যে চোখের সামনে উন্মুক্ত হচ্ছে একের পর এক তদন্তে, যে তাদের কাজকর্মের প্রকৃতি কত অত্যাধুনিক হয়ে গেছিল বা হয়ে গেছে, যাতে করে এই বিদেশি সন্ত্রাসবাদ আজকে চারপাশে ঘুরে বেড়ালেও সাধারণ মানুষ খোলা চোখে সেগুলোকে বুঝতে পারার জায়গাতেই নেই। যেখানে তদন্তকারী এজেন্সি, ভারতের ইন্টেলিজেন্স, তারা পর্যন্ত অনেক সময় ঘোল খেয়ে যাচ্ছে এগুলোকে ধরতে, সেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা কত বেশি কঠিন এবং সংকটের মধ্যে, সেটা তো অবশ্যই গুরুত্ব দিয়ে সরকারকে এবং সাধারণ মানুষকে বুঝতে হবে। আর এই বোঝার ক্ষেত্রে একটা জায়গা কিন্তু খুব কমন জায়গা, নিজের পাড়া, নিজের গ্রাম, এই সমস্ত জায়গাতে কিন্তু, বা নিজের ছোট শহর, সেগুলোতে কিন্তু নিজেদের এলাকায় এলাকায় মানুষ যেখানে যেখানে বাস করে, সেখানে সেখানে তারা বুঝতে পারে, বাস করতে করতে বুঝতে পারে সেখানকার ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হচ্ছে, সেখানকার মানুষদের মন মেজাজ, চাল চলন, হাব ভাব, কাজকর্ম, ফুলে ফেপে ওঠা, এসব কিছু কিন্তু তারা দেখতে পায়, বুঝতে পারে। মুশকিল হচ্ছে এই বুঝতে পারাটা ঠিক জায়গা মতো ইনফরমেশন মানুষ দিয়ে উঠতে পারে না। আজকে সরকারের সাথে সাথে সাধারণ মানুষের একটা নিবিড় যোগসূত্র ছাড়া এই সমস্যার সমাধান, আশুভাবে সমাধান হওয়া খুব কঠিন বলে আমরা আজকে এই এপিসোড থেকে সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী এই ব্যাপারে হতে, অবশ্যই সেটা যখন রাজ্য সরকারের স্ট্যান্স, সেটা অবশ্যই দিল্লির সরকার এবং দিল্লির দল, রাজ্যের দল বিজেপি, তারা সম্মিলিতভাবে এই জায়গাটাকে অ্যাড্রেস করেছেন বলে আমরা এই চ্যানেল থেকে তাদেরকে একটা সাধুবাদ দিচ্ছি যে এই জায়গাটা আজ পর্যন্ত কখনো হয়নি যে সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসা ইনফরমেশন একদম সরকারের টেবিল পর্যন্ত গিয়ে পৌঁছক বা একদম শীর্ষস্তর পর্যন্ত গিয়ে পৌঁছক। এর আগে বিভিন্ন রকম প্রয়াস হয়েছিল, সেই প্রয়াসগুলো কিন্তু বুঝতে হবে যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডাকে ফুলফিল করবার জন্য ছিল। যেমন ছিল দিদিকে বলো, পরবর্তীকে একে বলো, ওকে বলো ফোন নাম্বার, যদিও সেই ফোন নাম্বারগুলো পরবর্তীতে ওকে যে হয়ে যায়, চালানো যায় না, ইত্যাদি ইত্যাদি, ছেড়ে দিন সেসব প্রসঙ্গ। কিন্তু সেটা কি ছিল? আইপ্যাকের একটি নির্দিষ্ট পরিকল্পনা, ভোটকে চাঙ্গা করবার উপাদান বলা যায় বা একটা কৌশল, এবং তার পার্টির সামগ্রিক যাতে শ্রীবৃদ্ধি ঘটে এবং কারা কারা অভিযোগ করছে সেটা যাতে আইডেন্টিফাইড হয়, সেইটার একটা ভীষণ বস্তু। এই জন্যই বলছি যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই এই থিওরির জন্ম দিয়েছিলেন লিস্ট করে রাখা। ব্রাত্য বসু, প্রাক্তন মন্ত্রী, তিনি আবার বলেছিলেন যে সাধারণ মানুষ শুধু না, লিস্ট করে রাখা হচ্ছে সরকারি আধিকারিকদের নাম পর্যন্ত, ভোট মিটে গেলেই তাদের হিসাব হবে। এই যে হিসাব হবে, এই হিসাব হবের ভয়ে মানুষ অনেক কিছু জানাতে পারে না। আজকে যে টোল ফ্রি নাম্বারগুলো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটা তোলাবাজি হোক, সেটা কাটমানি হোক, সেটা ঘুষ হোক, সেটা সিন্ডিকেট রাজ হোক, ইত্যাদির জন্য যে প্রকাশ করেছেন, নবান্নে যে কন্ট্রোল রুম স্থাপিত হয়েছে, এই কন্ট্রোল রুম এবং মানুষ যে ওই টোল ফ্রি নাম্বার ব্যবহার করে না, সেটা আমরা একটা এপিসোডে আপনাদেরকে জানিয়েছি। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি যে এর সর্বব্যাপী প্রচার দরকার, এবং আশা করি আমাদের এই সমস্ত কথাবার্তা রাজ্য সরকার কিছুটা গুরুত্ব দিয়ে হলেও হয়তো ভাবনা চিন্তা করেন। তার কারণ আজকে রাজ্য পুলিশের তরফ থেকেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ধরনের একটা ক্যাম্পেইন চালু হলো। আমাদের অনুরোধ আজকে এই এপিসোডটা থেকে যে সাধারণ মানুষ করাপশনের বিরুদ্ধে যেমন এই টোল ফ্রি নাম্বারগুলো আছে, এটা দেশের দিল্লি সরকারের কাছে পর্যন্ত আমাদের
অনুরোধ শুধু দর্শক বৃন্দ, আপনারা এই এপিসোডটাকে পারলে একটু বেশি করে শেয়ার করুন, কারণ এটা একটা জাতীয় নিরাপত্তার বিষয়। এবং আমি এই মুহূর্তে যে কথাটা বলতে যাচ্ছি সেই কথাটার সঙ্গে যদি আপনারা সম্মত হন, আপনারা হাত খুলে আপনাদের লেখা লিখুন কমেন্টে এবং একটু শেয়ার করুন, যাতে সেটা ছড়াতে ছড়াতে অন্তত দেশের কি বলবো রাজনৈতিক স্তরে এবং সরকারি প্রশাসন, ইন্টেলিজেন্স, এই সমস্ত উচ্চস্তর জায়গায় গিয়ে এই কথাগুলো একটু পৌঁছয়। আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটা অবশ্যই অন রাখুন। রাষ্ট্রবাদকে সমর্থন করুন। যে কথাটা বলতে চাইছি, দেশের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে পথ চলতি মানুষ, ব্যবসাদার, যাকে বলা হয় সাধারণ জনতা, এই সাধারণ জনতার চোখ, এই চোখই হচ্ছে আসল তাদের উপলব্ধি। তাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা উপলব্ধি করে, সেই উপলব্ধি কিন্তু তারা দেশের সরকারের কাছে ইচ্ছা থাকলেও পৌঁছে দিতে পারে না। আর একটা বাধা যেটা বললাম, যে যদি নিজের নাম প্রকাশ হয়ে যায়, তাহলে যার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি সেই এসে আমার গলা টিপে ধরবে এবং আমার সুযোগ সুবিধা কাজকর্ম আস্তে 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 বন্ধ হয়ে যাবে, যেটা তৃণমূল কংগ্রেসের রাজত্বে হয়েছিল। এই জায়গার একটা সুরক্ষা বা তাদেরকে একটা আশ্বস্ত করা, এবং তার সাথে যেমন চাইল্ড হেল্পলাইন আছে, যেমন উমেন হেল্পলাইন আছে, এটা কমন নাম্বার, 4টে ডিজিটের হয়তো একটা নাম্বার, এবং কনফার্ম করতে হবে যেহেতু দেশের জাতীয় নিরাপত্তার বিষয়, যে ওই নাম্বারে ফোন করলে যেন 10 বার এটা টেপো, ওটা টেপো, 4 টেপো, 5 টেপো, এই ভাষা ওই ভাষা, এইটা যেন না হয়। ব্যাপারটা যেন একটু সুবিধাজনক হয়, যাতে ফোন করলাম আর ফোন করার সঙ্গে সঙ্গে আমি কি বলতে চাইছি যে ভাষাতেই বলি না কেন, ট্রান্সলেট মশাই আপনারা করে নেবেন। আমি আমার ভাষায় কথা বলে দিলাম, এই হচ্ছে আমার অভিযোগ। ট্রান্সলেট মশাই আপনাদের অনেক দক্ষতা আছে, অনেক প্রযুক্তি আছে, আপনারা করে নেবেন। তাহলে সেইটা করে যাতে তাদের কাছে পর্যন্ত পৌঁছয়, সরকারের কাছে পর্যন্ত, যে আমরা মনে করছি যে এই জায়গাতে, যদি কারোর ইচ্ছা হয় যে এই জায়গাতে এই ধরনের অসঙ্গতিমূলক কাজকর্ম আমাদের চোখে পড়ছে, যেটা ইমিডিয়েটলি দেখা উচিত। আজকে সৌভাগ্যবশত দেশে, পশ্চিমবঙ্গে যে সরকার, দেশের কেন্দ্রীয় সরকারেও সেই একই সরকার, যাকে বলা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার, তাহলে ইন্টেলিজেন্সও একই ভাবে তালমিল রেখে চলছে। সেটা আপনি র বলুন, আইবি বলুন, এখানকার সিআইডি বলুন, যে সমস্ত এজেন্সিগুলো আছে, সিবিআই, এনআইএ, যারা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এনআইএ, এবং পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসআইএ, স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি, এই ধরনের চালু করবার কথা অলরেডি বলে দিয়েছেন। তার সঙ্গে এইটুকু অ্যাডিশন থাক, সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন থাকার দিন আজকে শেষ। আজকে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে বিভিন্ন রাষ্ট্রবিরোধী শক্তি যেভাবে দেশের মানুষের হানির মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে নিঃশব্দে কাউকে বুঝতে দিচ্ছে না সেটা কি ধরনের পরিকল্পনা তাদের, কিন্তু আসল উদ্দেশ্যকে সফল করে নিয়ে চলে যাচ্ছে। এ যেন অনেকটা সেই কার্ডবোর্ড মেলানোর মতো একটা পরিকল্পনা বা নীল নকশা। অসংখ্য টুকরো টুকরো কার্ডবোর্ড রাখা আছে, সেগুলোকে যদি এক জায়গায় জোড়া যায় তাহলে তৈরি হবে একটা ছবি বা একটা পুতুল বা একটা কোনো কিছু মূর্তি। এই কার্ডবোর্ডের এই টুকরোগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে দুর্বোধ্য। ঠিক এই রকম কার্ডবোর্ডের টুকরো দিয়েই কিন্তু, টুকরো বা টাস্ক, এই টাস্ক গুলো দিয়ে কিন্তু এই ধরনের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো দেশের মানুষের কাছ থেকে বিভিন্ন রকমের ইনফরমেশন থেকে শুরু করে বিভিন্ন রকম জিহাদি কাজকর্মে তাদেরকে ব্যবহার করা থেকে শুরু করে কাজকর্মগুলোকে চালায়। সেটা এমনকি বিশেষজ্ঞ, যারা কিনা নিরাপত্তা বিশেষজ্ঞ, তারাও এই বিষয়টা বিভিন্ন রকম ভাবে উল্লেখ করেছে। কিন্তু ওই যে বললাম, আসল জায়গায় তারটা তো কাটা। দেশের মানুষই তো হচ্ছে ইনফরমেশনটা দেবে, আর সেই ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে দেশের মানুষ মুখ বুজিয়ে থাকে। এই জন্যে, কি জন্যে সেটা বলেই দিলাম। একটা অসাধু উদ্দেশ্য আছে, সে মানুষ জানাতে চায় না, কিন্তু অসংখ্য রাষ্ট্রবাদী মানুষের ভোট যে একত্রিত হয়েছে এবং তার ফলে যে এই রাষ্ট্রবাদী সরকার তৈরি হয়েছে, এটাকে তো আর অস্বীকার করবার কোনো রকম জায়গা নেই। কাজেই ওই রাষ্ট্রবাদী মানুষের ভোট চাইছে রাষ্ট্র, দেশ, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ এগুলো নিরাপদ থাক এবং ভালো থাকুক। একদিকে যেমন এসআইআর হয়েছে, সেন্সাস যেমন চালু হয়ে গেছে, আগামী দিনে এনপিআর যেমন হবে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের মধ্যে উঠবে, ঝাড়াই বাজাই ছাঁকাই সবকিছুই চলছে। কিন্তু এই রাষ্ট্রবিরোধী যে
জাল, সেই জালকে ছত্রখান করে দেওয়ার জন্য প্রয়োজন দেশের মানুষের সঙ্গে সরাসরি রাষ্ট্র অর্থাৎ সরকারের একদম উচ্চ স্তর পর্যন্ত এবং ইন্টেলিজেন্সের নিবিড় ঘনিষ্ঠ যোগাযোগ। এবং সেটা শুধুমাত্র ইমেল আইডি বা শুধুমাত্র ওই একটা ফোন নাম্বার দিয়ে ঘোষণা করে ছেড়ে দিলাম তা না, লাগাতার তার হচ্ছে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল মিডিয়ায় তার অ্যাডভার্টাইজমেন্ট, এই কাজ যদি করা যায় তবে পর্যুদস্ত করা যাবে এই ধরনের হামিম মণ্ডল, অর্পিতা সরকার ধরনের স্লিপার সেল, বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা বিভিন্ন রকমের আল কায়দা, হিজবুল মুজাহিদিন বলুন বা আইসিস বলুন বা বাংলাদেশি বিভিন্ন রকম জঙ্গি বা পাকিস্তানি বিভিন্ন জঙ্গিদের কার্যকলাপ। কোথায় কোন অসঙ্গতিটা হচ্ছে, কোথায় কে ঢুকে বসে থাকছে, কোন গেস্ট হাউসে কোন রিসর্টে কি ধরনের কাজকর্ম চলছে, সেটা তো সেই গ্রামের সেই এলাকার মানুষজন সব থেকে ভালো রাষ্ট্রকে জানাতে পারবে বলে আমার মনে হয়। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, রাষ্ট্রবাদকে সমর্থন করুন, ভারতের সুখ সমৃদ্ধি ঐতিহ্য যাতে আরো বেশি উজ্জ্বল হয় তার জন্য আমরা প্রচেষ্টা করছি। আপনারা পাশে থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতারাম, জয় হিন্দ, নমস্কার।